ধর্মতলার ওয়াই চ্যানেলে করা এক মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই বিতর্কিত মন্তব্যের ফলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সাংবিধানিক কাঠামোর অবমাননা, রাষ্ট্রদ্রোহিতা এবং ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সংকট তৈরির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে মমতার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং এর দায়ের করা অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের প্রশাসনিক আঙিনাতেও। কি বলেছেন আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং? তার অভিযোগ, সম্প্রতি কলকাতার ওয়াই চ্যানেলে বিক্ষোভের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এমন সব মন্তব্য করেছেন যা ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। তার অভিযোগ, প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য গত 2রা জুন রানী রাসমণি স্মারকের এক রাজনৈতিক সভা থেকে তিনি অভিযোগ করেন যে বাংলাদেশের রাজনীতিক ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে ভারত সরকার এবং খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত রয়েছেন। প্রথমে শুনে নেব ধর্মতলার ওয়াই চ্যানেলে কি বিতর্কিত মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমার তো অ্যাক্সিডেন্ট লাগতো। আমাকে তো কতবার বলেছে क्या चाहिए हर कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। শুনুন, আমাদের পার্টির একটা নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর প্রতিক্রিয়া এসেছে ওপার বাংলা থেকেও। সেদেশের এক রাজনৈতিক নেতা বলেছেন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা স্পষ্ট করে বলেছেন, তিনি কিন্তু একবারের জন্য বলেননি যে ইন্ডিয়া উত্তাল হবে। তিনি বলছেন এর পেছনে যারা রয়েছে তাদের নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তার মানে আমরা ধারণা করছি বাংলাদেশে এমন কোনো ব্যক্তি বা সংস্থা এই ঘটনার পেছনে জড়িত রয়েছে যার নাম প্রকাশ্যে বেরিয়ে আসলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে। সে এমন ব্যক্তি হতে পারে যে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণী ঠিক করেন, বা এমন সংস্থা হতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দেবার জন্য ভারতের সঙ্গে আপোষ করে বসে আছে। কি বলছেন বাংলাদেশের ওই রাজনৈতিক নেতা, শুনব। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা স্পষ্ট করে বলেছে, তিনি কিন্তু একবারের জন্য বলে নাই যে ইন্ডিয়া উত্তাল হবে। তিনি বলেছেন এর পিছনে যারা রয়েছে তাদের নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তার মানে আমরা ধারণা করছি বাংলাদেশের এমন কোন ব্যক্তি বা সংস্থা এই খুনের পিছনে যে জড়িত রয়েছে, যার নাম প্রকাশ্যে বেরিয়ে আসলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে। সে এমন ব্যক্তি হতে পারে যে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণী ঠিক করেন, বা এমন সংস্থা হতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য ভারতের সাথে আপোষ করে বসে আছে। গতকাল রাজ্যে পালা বদলের পর থেকে তৃণমূল শিবিরের ওপর একের পর এক ঝড় আসছে। এমন সমস্ত ঘটনা ঘটছে তাতে করে তৃণমূল দলটাই কার্যত ভেঙে খান খান হয়ে যাবার দোরগোড়ায় দাঁড়িয়ে। আর তাতে করে মনে হচ্ছে মমতা ব্যানার্জি সাড়ে সাথী চলছে। শনি দেবতার প্রকোপে একদিকে দল ভাঙছে, তো অন্যদিকে তার প্রিয় ভাই অনুব্রত মণ্ডলের গড়ে প্রিয় দিদির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সনাতনী হিন্দু সংগঠন। এই ঘটনার প্রেক্ষিতে আবার সামনে এসেছে নির্বাচনী প্রচারের সময় মমতা ব্যানার্জির একটা মন্তব্য। তিনি বলেছিলেন, একটা সম্প্রদায়কে উস্কে দিলে কারো আর রেহাই থাকবে না। এই বক্তব্যকে কেন্দ্র করে সনাতনী হিন্দু সংগঠনের দাবি, রাজ্যের ও দেশের সামগ্রিক পরিস্থিতিকে ভুল পথে চালিত করার ইঙ্গিত ছিল এই মন্তব্যে। সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ যখন ধীরে ধীরে বাড়ছে, তখন তৃণমূলকে ঘিরে নতুন নতুন বিতর্ক রাজ্যের পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।
এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। অভিযোগ অনুযায়ী গত 9 মার্চ কলকাতার মেট্রো চ্যানেলে অনুষ্ঠিত একটা সভা বা অবস্থান কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেওয়া একটা বক্তব্য তার সরকারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচারিত হয়। অভিযোগকারীর দাবি, ওই বক্তব্য পরবর্তীতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা জনমনে উদ্বেগ এবং আশঙ্কার পরিবেশ তৈরি করতে পারে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সরকারি ও যাচাইকৃত ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এ ধরনের সংবেদনশীল মন্তব্য সম্প্রচারিত হওয়ায় তার প্রভাব সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এর ফলে সামাজিক সম্প্রীতি এবং আইন শৃঙ্খলার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সৌরিশ মুখার্জি তার আবেদনে বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রাসঙ্গিক আইনি ধারায় তদন্ত শুরু করার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কি বলছেন অভিযোগকারী সৌরিশ মুখার্জি, শুনবো এবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, কারা করেছে এবং কেন? দেখুন, লিখিত বক্তব্যটা আমি করেছি। আমি এই জন্যই করেছি যে আপনারা সবাই জানেন যে 2026 বিধানসভা নির্বাচনে মার্চ 9 তারিখ 2026-এ মেট্রো চ্যানেলে উনি একটা ভোট প্রচারের সময় একটা বক্তব্য রাখে যে একটা কমিউনিটি নিজেরা যখন জোট বাঁধে না, তখন ঘিরে ফেললে 1 সেকেন্ড লাগে না একদম 12টা বাজিয়ে দিতে। তো তিনি যেভাবে মুসলমান তোষণের জন্য হিন্দুদের পণবন্দি করে, মানে ইনডাইরেক্টলি তিনি হিন্দুদেরই বুঝিয়েছেন, পণবন্দি করে তাদের ভোট মানে দেওয়ার জন্য যে হুমকি দিয়েছেন, সেটা সামগ্রিক একটা গর্হিত অপরাধ এবং উস্কানিমূলক একটা বক্তব্য। সেই বক্তব্যের জন্য আমি লিখিত কমপ্লেন আজকে এই মন্তব্যের জন্য রাজ্যে সাময়িক পরিস্থিতি বিঘ্নিত হতে পারতো, এই ধরনের ভাবনা আছে? অবশ্যই ওনার এই যে বক্তব্য, এটা মানে সুদূর প্রসারী এবং এটা একটা ষড়যন্ত্রমূলক বক্তব্য। সেই বক্তব্যটা মানে এতটাই উস্কানিমূলক, ধর্মীয় উস্কানিমূলক, এতে শান্তিশৃঙ্খলা অবশ্যই মানে বিঘ্নিত হতে পারে। শুধু হিন্দুদের বলে নয়, অনেক মুসলমান যারা আছে তারাও এই বক্তব্যের সমর্থন করে না। তো সেই জন্যই আমি এটা লিখিত কমপ্লেন করেছি বোলপুর থানাতে, এবং থানাতে বলেছি যে ইমিডিয়েট ওনাকে অ্যারেস্ট করে এটাকে তদন্ত করা হোক। কেননা যে আজকে যেভাবে উনি এই যে বক্তব্য রেখেছেন, এবং আরেকটা দাবিও আমি করছি যে নির্বাচন কমিশন যখন একটা রাজনৈতিক দলকে স্বীকৃতি দেয়, তখন কিছু শর্ত থাকে যে আজকে এরকম যে কোনো রকম উস্কানিমূলক কথা বা ধর্মীয় ভেদাভেদ এইসব বক্তব্য যাতে না থাকে। উনি একজন প্রবীণ রাজনীতিবিদ, উনি আজকে এটা যখন বলেছেন, ওনাকে আমি এটাও দাবি করছি নির্বাচন কমিশনের কাছে যে ওনাকে ব্যান করে দেওয়া উচিত। অভিযোগপত্রে সংশ্লিষ্ট ভিডিও সম্প্রচারের উৎস এবং সোশ্যাল মিডিয়ায় তার প্রচারের বিষয়ও উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।